বা সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ সরল গতি। এখানে অঙ্ক কিছু আসবে না, এখান থেকে কতগুলো কনসেপ্ট আমাদের লাগবে, সেগুলো শুধু করে নেব। প্রথম হচ্ছে পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক মোশন, নট পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কাকে বলছে? যে গতি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয় তাকেই বলবো পর্যাবৃত্ত গতি। মানে কি, একটা ঠিক ফিক্সড টাইমের ব্যবধানে একই পথ দিয়ে বারবার চলবে, তখন সেটাকে বলা হবে কি পর্যায়বৃত্ত গতি। যেমন কি সূর্যের চারিদিকে গতি, ঘড়ির কাঁটার গতি, বা যে কোনো ঘূর্ণায়মান, যেমন পাখা আছে, ঘূর্ণায়মান পাখা, এইগুলো সবকটাকে আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতি। বা যেগুলো গোলাকৃতিক ভাবে ঘুরছে এগুলোকে মূলত আমরা বলতে পারি চক্রাকার পর্যাবৃত্ত গতি বা রোটেশনাল পিরিয়ডিক মোশন। আর এদিকে একটা আছে লিনিয়ার পিরিয়ডিক মোশন। সেটা কোনটা? যদি এই এই যে পুনরাবৃত্তি হচ্ছে এটা যদি চক্রাকার না হয়ে রৈখিক আকার হয়, তখন সেটাকে বলা হচ্ছে কি লিনিয়ার পিরিয়ডিক মোশন। যেমন যেমন ধরো এখান থেকে যদি আমি কোনো একটা বস্তুকে এখানে ঝোলাই, সে এটাকে বলা হয় সরল দোলক বলা হচ্ছে, সেই দোলকটা যদি আবার এরকম ভাবে দুলতে থাকে, এরকম যদি দুলতে থাকে, তাহলে এটাকে আমি বলতে পারি একটা লিনিয়ার, মানে একটা সরলরৈখিক পথেই আসছে। অর্থাৎ এইখান থেকে এই পথটা সে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, হ্যাঁ, যেমন আগেকার দিনে সেই ঘড়ির কিছু এরকম ঘন্টা দেওয়া ঘড়ি থাকতো, এরকম দুলতো, ওইটাকে বলা হচ্ছে কি সরল দোল গতি। এগুলোকে বলা হচ্ছে সরল দোল গতি। আর এই জাতীয় গতিকে বলা হচ্ছে সরল দোল গতি, এবং এইটাকে বলা হচ্ছে লিনিয়ার। আর যদি একটা নির্দিষ্ট পথ বৃত্তাকার পথে ধরো এখান থেকে শুরু করলো, আবার এইভাবেই প্রতিবারে ঘুরে ঘুরে একটা নির্দিষ্ট সময় অন্তর ঘুরে ঘুরে, তাহলে এটা পর্যাবৃত্ত হচ্ছে, বাট কিন্তু লিনিয়ার হচ্ছে না। কি হচ্ছে? এটা হচ্ছে চক্রাকার বা সার্কুলার হলো। এই দুটো গেল। আচ্ছা, এবার আমাদের পড়তে হবে যেটা, সেটা হচ্ছে দোলন বা কম্পন। দোলন বা কম্পন কাকে বলছে? না পর্যাবৃত্ত গতি বিশিষ্ট। গতিটা কেমন হতে হবে? পর্যাবৃত্ত। মানে কিরকম গতি হতে হবে? মানে হতে হবে তাকে রোটেটিং হতে হবে, মানে একটা রোটেটিং না, সরি, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর তাকে আবর্তিত হতে, পুনরাবৃত্ত হতে হবে। সেটা অবশ্যই পর্যাবৃত্ত গতি হতে হবে। আর কিরকম হতে হবে? সেই কারণে যদি একই পথ দিয়ে বারবার যা আসা করে তবে তার গতিকে দোলন বা কম্পন বলে। এবার তোমাদের মনে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে দোলন বা কম্পন আর এইখানে যে পর্যাবৃত্ত গতি দেওয়া হলো, দুটোর মধ্যে কি ডিফারেন্স এলো? দুটো তো একই রকম দেখা গেল। তাহলে পর্যাবৃত্ত গতি আর দোলন বা কম্পন যাই বলো না কারণ, অসিলেশন বা ভাইব্রেশন যাই বলো না কারণ, তাহলে এই দুটোর মধ্যে কোনো ডেফিনেশন, মানে বস্তুত কোনো পার্থক্য যেন পাওয়া গেল না, কিন্তু এর মধ্যে একটা পার্থক্য আছে। সেটা কি? সেটা আমরা এই সরল মানে দোলন গতির কতগুলো বৈশিষ্ট্য পড়লি পরে আমরা বুঝতে পারবো কি পার্থক্য আছে। পার্থক্য আছে একটাই, যে এক্ষেত্রে গতিটাকে অবশ্যই এর একটা সাম্য অবস্থান আছে। গতিটাকে, পর্যাবৃত্তের গতিটা সবসময় সাম্য অবস্থার অভিমুখী হতে হবে, মানে যে গতিটা হবে সেটা দেখো, সেটা আমরা একটু পরেই আসছি পয়েন্টগুলোতে। তাহলে এটা আমরা দেখে কি বুঝলাম? মানে গতিটা হতে হবে পর্যাবৃত্ত গতি বিশিষ্ট এবং একই পথ দিয়ে বারবার যাওয়া আসা করতে হবে। যেমন ধরো এটা এখান থেকে পেন্ডুলাম ঘুরছে, এখানে গেল, আবার এখানে এলো, আবার এখানে গেল, আবার এখানে গেল, তাহলে এইটাকে তো সাম্য অবস্থান বলা হচ্ছে। আর এই অবস্থানটাকে সাম্য অবস্থান, মানে এখানটা সে দাঁড়িয়ে থাকে যেন সমান অবস্থান, এখান থেকে এদিকে একবার যাচ্ছে, এখান থেকে এদিকে একবার যাচ্ছে। একইভাবে এই স্প্রিংটা ধরো এতখানি ম্যাক্সিমাম মরে যায়, তাহলে এইখান থেকে যদি একে এর উপর কিছু লোড দিয়ে দেওয়া হয়, তাহলে এটা একবার এখান থেকে উঠবে নামবে, উঠবে নামবে এরকম। বা একটা দুদিকে দুটো মানে দুদিকে দুটো টান দেওয়া তার, সেই তারটাকে ধরো এই একটা তার দেওয়া তার আছে, সেটা যদি টেনে ছেড়ে দিই, তাহলে কি হবে? একবার ওপর একবার নিচু, একবার ওপর নিচু, তাহলে এটাকে বলা হচ্ছে দোলন বা কম্পন বা অসিলেশন। তাহলে কি এই পথটা সে বারবার যাওয়া আসা করছে, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে দোলন। তাহলে আমরা এটাকে দোলনও বলতে পারি, কম্পনও বলতে পারি, বা এটাকে আমি পর্যাবৃত্ত গতি বলতে পারি। কারণ কি না, যে কোনো পর্যাবৃত্ত গতি দোলন নাও হতে পারে, কিন্তু সমস্ত দোলনই সে একটা পর্যাবৃত্ত গতি হবে। সেটা কেন? সেটা এখানে আমরা আসবো। এই যে সিম্পল পেন্ডুলাম কাকে বলে সেটা আমরা অলরেডি আগে দেখেছি। অবশ্যই এটা করানো হয়নি, এটা আছে মহাকর্ষ চ্যাপ্টারে, আমার ওখানটা পড়ানো হয়নি, কাউকেই পড়ানো হয়নি। তো সেটা হচ্ছে কিরকম না, এইরকম একটা দৃঢ় আলম্ব থেকে, যদি আমি এই যে ছবিটা বললাম, এইটা হচ্ছে একটা পেন্ডুলামের
দৃঢ় আলম্ব থেকে এরকম একটা সুতো দিয়ে এখানে একটা বলকে যদি ঝুলিয়ে দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে একটা সরল পিণ্ড, মানে সরল দোলন। ঠিক আছে, এবার এই দোলক পিণ্ডটা কি করা হলো, তার সাম্যাবস্থান এ বিন্দু থেকে সামান্য টেনে ছেড়ে দেওয়া হলো। মানে কি, মানে ইনিশিয়ালি সে প্রথমে এরকম জায়গায় ছিল, এটাকে আবার কি করা হলো, এতখানি টেনে নিয়ে এইখান পর্যন্ত নিয়ে এলাম, অর্থাৎ এটাকে এই পর্যন্ত নিয়ে এলাম, নিয়ে এসে এখান থেকে এনে যখন ছেড়ে দেবো তখন কি হবে, প্রথমে সে এরকম ভাবে আস্তে আস্তে এখানটা আসবে, এখানটা আসবে, আস্তে 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 আবার এইখানটা মানে সাম্যাবস্থান এলো, এসে আবার এইদিকে যাবে, এদিকে যাবে, এই এদিক কত যাবে, যতটা এখান থেকে ছেড়েছিলাম ঠিক ততটা এইদিকে যাবে। ঠিক আছে, দেওয়ার পর আবার এদিকে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, আবার এইভাবে সেটা কিন্তু দুলতে থাকবে। ঠিক আছে, ওই জন্য বলেছে যে পিণ্ডটি সামান্য বিটি অবস্থান টেনে ছেড়ে দিলে রেখে দিলাম কি, সেটা বিএসি সিএপি পথে, বিএসি মানে কোনটা, এই যে বিএসি এবং সিএবি এই পথে বারবার সে কি করবে, দুলতে থাকবে। ঠিক আছে, এবার আমরা এর কৌণিক সরণ একটা দেখব। কৌণিক সরণটা কি না, ধরো নাও এরকম একটা আলম্ব ছিল, সেই আলম্ব থেকে একটা সরল পিণ্ড ছিল, সাপোজ এটা একটা সরল পিণ্ড, এই সরল পিণ্ডটা যখন এইভাবে দুলছে, সাপোজ এইভাবে যখন দুলছে, এদিকে যখন আসছে আবার এদিকে আসছে, এবার এইখানে এই যে কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটা যদি 4 ডিগ্রি থেকে কম হয় তাহলে একরকম কন্ডিশন হয়, আর যদি 4 ডিগ্রি থেকে বেশি হয়, এতখানি হয়, তাহলে একরকম কন্ডিশন। 4 ডিগ্রি থেকে বেশি গুলো একরকম কন্ডিশন, 4 ডিগ্রি থেকে সেন্টিগ্রেড না, 4 ডিগ্রি বলেছি শুধুমাত্র, 4 ডিগ্রি সেন্টিগ্রেড না, শুধু 4 ডিগ্রি যেহেতু কোণ এটা। আচ্ছা, তাহলে কি হবে সেটা আমরা দেখবো। ওটা ওই জন্য এখানে কি বলেছে না, এই এওবি বা এওসি, অর্থাৎ কোনটা এওসি, অর্থাৎ এই কোণটা বা এই কোণটা, এর মান যদি 4 ডিগ্রি অপেক্ষা কম হলে তাহলে কি হবে না, তাহলে এই যে পথটা যাচ্ছে এই পথটাকে আমরা একটা সরলরেখা পথ ধরতে পারি, এটাকে আমরা সরলরেখা ধরতে পারি। যদি 4 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে এখান থেকে যে এইখানে যে পথটা হলো আর এখানে একটা পথ হলো, তখন এই পথটাকে সরলরেখা হবে না, তখন একটা বৃত্তাকারের একটা জ্যামিতিক আকারে চাপ, বৃত্ত চাপ হয়ে গেল। কিন্তু যদি 4 ডিগ্রি থেকে কম হয় তখন এটাকে আমরা এক প্রকার সরলরেখা বলতে পারি, এটা বলতে চাইছি। এবং এখানে সমকাল সূত্রটা ছিল, ওইখানে মহাকর্ষ চ্যাপ্টার আমার পড়ানো হয়নি এখানটা, তো এখানে একটা আছে সমকাল সূত্র, সেটা কি এখানে বলে দিচ্ছি। তাহলে এখানে আমরা দেখলাম যে 4 ডিগ্রি অপেক্ষা কম হলে দোলনের যে গতি বা যে পর্যাবৃত্ত গতি সেটাকে আমরা রৈখিক পর্যাবৃত্ত গতি হিসেবে বলতে পারি। তাহলে এখনো পর্যন্ত আমরা যে দুটো পর্যাবৃত্ত গতি পড়েছিলাম, একটা পড়েছিলাম চক্রাকার পর্যাবৃত্ত গতি, সেটা তো দেখলাম পুরো রাউন্ড করে আসবে। আরটা কি, আর বললাম রৈখিক। রৈখিক কখন বলবো, যদি এই সরল দোলকের গতির এই যে কৌণিক সরণটা যদি 4 ডিগ্রি থেকে কম হয় বা 4 ডিগ্রি হয়, 4 ডিগ্রি বা তার কম হয়, তখন তার এই যে সরণটা হচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি, তখন আমরা সেটাকে বলছি রৈখিক পর্যাবৃত্ত গতি। ওকে, এই পর্যাবৃত্ত গতির আরো কতগুলো উদাহরণ দিয়েছে, কি কি, 1 নম্বর দিয়েছে স্থিতিস্থাপক স্প্রিং, এটা 2 নম্বর দিয়েছে টান তার, মানে স্ট্রেচ স্ট্রিং, স্ট্রিং মানে সুতো বলা হচ্ছে বা তার বলা হচ্ছে এইটাকে। তাহলে এই গতিগুলো হচ্ছে পর্যাবৃত্ত গতি, বা পর্যাবৃত্ত গতি তো বটেই, তার সঙ্গে এগুলো দোলন বা কম্পনাজনকে বলা যায়। এবার আমরা চলে আসবো এই দোলন সম্বন্ধীয় কতগুলো রাশি। কতগুলো রাশি মানে কি বলতে চাইছে, যে এই সম্বন্ধীয় কতগুলো টার্ম। কি কি টার্ম, একটা হচ্ছে দোলন যখন পড়লাম তাহলে পূর্ণ দোলন কাকে বলছে, পূর্ণ দোলন কাকে বলছে না, কোনো কম্পনশীল বস্তু, অবশ্যই এটা নয়। পর্যাবৃত্ত রৈখিক চক্রাকার এইটা নয়। কম্পনশীল মানে কি, সেটা তখন এই সংজ্ঞাটা পড়ব। কম্পনশীল মানে এই সংজ্ঞাটা, কম্পনশীল কোনো বস্তুকণা তার গতিপথের যে কোনো প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই প্রান্তে ফিরে আসার ঘটনাকে বলা হচ্ছে পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন বা কমপ্লিট অসিলেশন। কোনটাকে তাহলে বলবো, ধরে নাও এই যে এখান থেকে একটা পেন্ডুলামকে আমি টেনে ছাড়লাম, এটা কি করলো, এখানে গেল, এখানে গেল,
এই পথে গেল, আবার এই পথে ফিরে এলো, এই টোটাল যে পথটা গেল এইটাকে বলা হচ্ছে তার কি পূর্ণ দোলন। ঠিক আছে, এই যে কুলিয়াসে ঘটনা ঘটলো আর এই পূর্ণ সময়টা যতটা সময় লাগলো সেটাকে বলা হচ্ছে পূর্ণ দোলন। এই টোটাল লেনটাকে বলা হচ্ছে তার পূর্ণ দোলন, কমপ্লিট অসিলেশন। এরপর কি আছে না, এরপর আছে দোলন কাল। দোলন কাল কি না, এই একটা পূর্ণ দোলনের জন্য যে সময় লাগবে সেই সময়টাকে বলা হচ্ছে তার দোলন কাল। এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, টি দ্বারা বলা হয়, বা দোলনকাল বা অনেক সময় এটাকে পর্যায়কালও বলা হয়, টাইম পিরিয়ডও বলা হয়। এটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, দোলনকাল মানে সময়, তাহলে সময়ের মাত্রা মানে টি দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করা হয়। তারপরে কি আছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে কি, মানে ধরো এইখান থেকে এটা করতে আমার 0.2 সেকেন্ড লাগছে, 2 সেকেন্ড একটা পূর্ণ দোলন করতে 0.2 সেকেন্ড, মানে এখান থেকে একটা এখানে আসতে আমার 0.2 সেকেন্ড লাগছে, 2 সেকেন্ড লাগছে। তাহলে 0.2 সেকেন্ড লাগছে। হ্যাঁ, তাহলে 1 মিনিটে কতগুলো হবে, তাহলে 1 মিনিটে বা 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে, তাহলে এটা তো লাগছে 0.2 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে নিশ্চয়ই অনেকগুলো বেশি কম্পন হবে। 1 সেকেন্ডে যতগুলো কম্পাঙ্ক হবে বা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন কম্পন কমপ্লিট করবে সেটাকে বলা হচ্ছে তার কম্পাঙ্ক। কম্পাঙ্ককে বলা হয় না একক সময় কোনো কণা যে কটি পূর্ণ দোলন সম্পূর্ণ করে তাকে বলা হচ্ছে কম্পাঙ্ক। এটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এন দ্বারা, এবং এর একক কি হবে হার্জ, এইচজেড, মানে এটা কি হার্জ মানে কি প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যেটাকে বলা সেটাকে বলা হচ্ছে হার্জ। তাহলে কম্পাঙ্কের একক ওই জন্য হার্জ বলা হবে, ঠিক আছে। এবং এটাকে রিপ্রেজেন্ট করা হবে কি এন দ্বারা। তাহলে আমরা এটা বলতে পারি যে এন মানে 1 সেকেন্ডে কতগুলো, মানে টি সেকেন্ডে কতগুলো করে, টি সেকেন্ডে একটা পূর্ণ দোলন করে, তাহলে এন সেকেন্ডে কতগুলো করবে, বা সরি হ্যাঁ এন সেকেন্ডে কত করবে 1/t, 1 সেকেন্ড, টি সেকেন্ডে একটা করে, তাহলে 1 সেকেন্ডে কত করবে, 1 সেকেন্ডে করবে 1/tটা, টিটি। 1 সেকেন্ডে যতগুলো করবে সেটা কি তার কম্পাঙ্ক বলা হবে, সেটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এন দ্বারা, অর্থাৎ n = 1/t আমরা বলতে পারি, বা উল্টোভাবে এটাও বলতে পারি t = 1/n, n = 1/t বলতে পারি, বা t = 1/n ও বলতে পারি। এই দুটো সম্পর্ক দিয়ে অনেক সময় কিন্তু অঙ্ক আসতে পারে, একটার পূর্ণ দোলনকাল বলে দেবে, কম্পাঙ্ক কত হবে নির্ণয় করতে বলতে পারে, বা একটা কম্পাঙ্ক বলে দেওয়া থাকবে তার পূর্ণ দোলনকাল কত নির্ণয় করতে হবে, এবং দোলনকাল বার করতে হবে। এটাকে জাস্ট রেসিপ্রোকাল করে দিলে বেরিয়ে যাবে। তার সঙ্গে কি আসবে, তার সঙ্গে আসবে এদের একক। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ বা প্রতি সেকেন্ড। আচ্ছা, এবার হচ্ছে কি, এবার হচ্ছে কম্পনের বিস্তার, অ্যামপ্লিটিউড। সংজ্ঞাটা কি বলেছে, কোনো কম্পনশীল কণার সাম্যাবস্থান থেকে সর্বাধিক সরণকে তার কম্পনের বিস্তার বলা হচ্ছে, বা সংক্ষেপে বিস্তার বলা হচ্ছে। মানে কি, তাহলে এটা ছিল তো সাম্যাবস্থা, এইখান থেকে সর্বাধিক যতটা দূর যাচ্ছে যে কোনো একদিকে, আইদার এদিকে অথবা এদিকে, এইখান থেকে এই দিকে যতটা দূর ম্যাক্সিমাম সে যাচ্ছে সেই ম্যাক্সিমাম ডিস্টেন্সটাকে বলা হচ্ছে কি তার বিস্তার বা অ্যামপ্লিটিউড, এটাকে বলা হয় এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই জন্য সংখ্যাটা হচ্ছে বিস্তারের কি, কোনো কম্পোজিট কণার সাম্যাবস্থান থেকে সর্বাধিক সরণকে বলা হচ্ছে তার কম্পনের বিস্তার। এগুলো আমাদের খুব বেশি আসবে না, কিন্তু এগুলো জেনে রাখতে হবে, কারণ কি এরপর যখন আমরা সাউন্ডের ফ্রিকোয়েন্সি পড়তে যাবো, অ্যামপ্লিটিউড পড়তে যাবো, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য পড়তে যাবো, তখন আমাদের এইগুলো সম্বন্ধে একটু নলেজ থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি জানলাম যে কম্পনের বিস্তার বা অ্যামপ্লিটিউড বলতে কি বোঝে, বিস্তার বা অ্যামপ্লিটিউড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা দৈর্ঘ্য, কি রকম দৈর্ঘ্য না, সেটা সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে কতটা দূর যাচ্ছে সেটাকে বলে তার বিস্তার। আচ্ছা, এবার কি, এবার আছে যে এই সরল দোল গতির ধর্ম, কি কি ধর্ম আছে, এই সরল দোল গতির দুটো ধর্ম আছে, সেই দুটো ধর্ম পালন করলেই
তাকে আমরা সরল দোলগতি বা কম্পন বা এই যেটা বলতে পারবো, যেটা কিন্তু ওকে এই পর্যাবৃত্ত গতি থেকে ডিফারেন্সিয়েট করবে। সেটা কি? সরল দোলগতি হতে গেলে তার একটা হতে হবে প্রত্যানক বলের অভিমুখে সবসময়, প্রত্যানক যে বলটা আছে সেটা অভিমুখ কি হতে হবে? সবসময় সাম্যাবস্থানের দিকে থাকবে। আর কি না, প্রত্যানক বলের মান সাম্যাবস্থান থেকে কণার সরণের সমানুপাতিক। এখন আমাদের জানতে হবে প্রত্যানক বলটা কি। প্রত্যানক বল না জেনেই আমি প্রত্যানক বলের অভিমুখ সবসময় সাম্যাবস্থান দিকে বলতে পারি না। প্রত্যানক বলটাকে কি জানি? তাহলে প্রত্যানক বা রিস্টোরিং ফোর্স, এটাকে কোনটাকে বলছে? জাস্ট এইখান থেকে একটু পড়লেই হবে। বলছে কি, কোনো কম্পনশীল বস্তুকণা যখন সাম্যাবস্থান এতে থাকে তখন তার উপর ক্রিয়াশীল বাহ্যিক বল, বাহ্যিক লব্ধি বল শূন্য হয়। মানে কি? মানে আমি আর একবার ভালো করে সুন্দর করে ছবি এঁকে বলি। এরকম একটা সরল দোলক যখন আছে তখন এটা যখন এটা আমাকে এটা কি বললাম, এটা সাম্যাবস্থান। মানে কি, যদি এরকম জায়গায় থাকে সে কিন্তু শুধু শুধু নড়বেও না চড়বেও না, এরকম জায়গায় শুধু শুধু মানে স্থির থাকবে। কিন্তু কখন এটা নড়বে চড়বে? যদি আমি তাকে এখান থেকে একটুখানি টেনে ছেড়ে দিই, মানে এখান থেকে এদিকে এদিকে কোনোভাবে নিয়ে এসে যদি টেনে ছেড়ে দিই তাহলেই সে এদিক ওদিক করবে, নাহলে কিন্তু করবে না। নাহলে এখানে যখন থাকবে সে কিন্তু স্থির থাকবে। কেন স্থির থাকবে না? এই সময় এর উপর যে লব্ধি বল কাজ হচ্ছে, কি লব্ধি বল? একটা হচ্ছে তার এদিকে টান, সুতো দ্বারা এদিকে টান একটা লব্ধি বল। এটা আমরা অলরেডি নিউটনের যখন দ্বিতীয় সূত্র বা তৃতীয় সূত্র ওই চ্যাপ্টারগুলো যখন পড়ি তখন আমরা অলরেডি এটা পড়েছি। একটা হচ্ছে একে সুতো দ্বারা একটা টান থাকবে, আর 2 নম্বরে একটা কি থাকবে না, এর ওয়েটের জন্য নিচের দিকে একটা কাজ করবে। তাহলে ওয়েট নিচের দিকে কাজ করবে, W = mg, এটা নিচের দিকে কাজ করবে। আর এখানে একটা টান কাজ করবে, সেটাও হচ্ছে যে টানটাও W এর সঙ্গেই সমান। মানে ঠিক এই টানের যে বলটা সেটা হচ্ছে এই এর যে ভর এবং অভিকর্ষ ত্বরণ তার ঠিক যেহেতু টানটা এখানে তার একদম মানে তার বিপরীত, তাহলে এখানে একটা জিনিস হবে কি, এটা মাইনাস হবে, কারণ যেহেতু এটা তার বিপরীত দিকে কাজ করছে। তার জন্য কি হবে না, তাহলে এইটা মাইনাস আর এইটার মান আর এইটার মান প্রায় এটা প্রায় একদমই সমান। তারপরে কি হবে, তাহলে এটা যদি -5, এটা যদি 5 হয় আর এটা যদি -5 হয়, তাহলে 5 - 5 0 হয়ে গেল। যার জন্য কি হবে, সাম্যাবস্থা রয়েছে। আর যদি এরকম জায়গায় নিয়ে আসে তখন কেন হবে, তখন কেন এটা এরকম স্থির থাকতে পারে না কেন না, তখন এর উপর লব্ধি বলটা এইভাবে কাজ করে না। কেন কাজ করে না, এইভাবে করে না, তখন তার ওয়েটটা এইভাবে যায়, ওয়েটটা এইভাবে কাজ করছে, আর টানটা কিভাবে কাজ করছে, এইভাবে। অর্থাৎ টানটা ঠিক এইভাবে কাজ করার কথা ছিল, সেইভাবে না করে টানটা একটা, এইভাবে না, এদিকে তার টানের একটা উপাংশ কাজ করছে, তারপরে ফুল টানটা দিতে পারছে না। তার জন্য কি হয়, এটা তখন এই লব্ধি বলটা 0 হয় না। অর্থাৎ এইখানে যেটা ঝুলছে, এইখানে যে ওয়েটটা তার পড়ছে আর এইখানে যে টানটা কাজ করছে, এই দুটোর মধ্যে লব্ধি বলটা 0 হয় না। তার ফলে কি হয়, এটা সাম্যাবস্থানে থাকতে পারে না। তার ফলে কি হয়, এটা সাম্যাবস্থানে যাওয়ার সবসময় চেষ্টা করে। তাহলে সাম্যাবস্থানে কখন যাবে, একে এখান থেকে টেনে ছেড়ে দিলাম, এটা সাম্যাবস্থানে যাওয়ার কেন চেষ্টা করবে না? আমরা দেখেছি যে কোনো বস্তুই সবসময় সাম্যর দিকে যেতে চায়, সাম্যাবস্থানে যেতে চায়। তাহলে এর মধ্যে যে লব্ধি বলটা ক্রিয়েট করছে, সেই লব্ধি বলটা যেহেতু সাম্যে আনতে পারছে না, তাহলে এ কি করবে, সাম্যে যাওয়ার চেষ্টা করবে। তার মানে সাম্য কোন দিকে গেলে হবে, এদিকে গেলে হবে, সাম্যাবস্থানে আসবে। যার জন্য কি হবে, এটা এদিকে আসার প্রবণতা থাকবে। এবার যখন এদিকে আসবে তখন আবার নিউটনের যে প্রথম গতিসূত্র ছিল, কি ছিল না, যে বস্তু গতিশীল থাকবে সে সবসময় সমবেগে গতিশীল থাকবে। তার জন্য এই গতিশীল বস্তু আবার এই সাম্যাবস্থান অতিক্রম করে এদিকে চলে যাবে। তখন আবার কি হবে, আবার এর উপর একটা ক্রিয়াশীল লব্ধি, আবার আবার এখানে যে লব্ধি বলটা কাজ করবে সেটাও কি করছে, সেটাও ওকে সাম্য আনতে পারছে না। তখন আবার কি করবে, আবার সে এইদিকে আসবে। আবার এই যেহেতু আবার ওই সমবেগে সরলরেখা ক্রিয়াশীল বলে আবার সে কি করবে, এদিকে চলে যাবে। এই জন্য এইভাবে সে আবার এদিক আর এদিক করতে থাকবে। ঠিক আছে, এবার এদিক ওদিক করার মধ্যে আমার কখন সরল দোল গতি বলবো কখন, সেটা দেখা যাবে। তখন বলছে না, তখন কে বলছে, আমি যেটা বললাম, যখন এ অবস্থানে থাকে তখন তার উপর ক্রিয়াশীল বাহ্যিক লব্ধি বল 0 হয়, এটা বলেছে।
কারণ কি না, তখন বলেছে পিণ্ডটি নিম্নমুখী ওজন এবং পিণ্ডটি সূত্র ঊর্ধ্বমুখী টান, এই দুটো বল সমান ও বিপরীতমুখী হয়, এর ফলে লব্ধি বল শূন্য হয়। বস্তুমানকে তার সাম্যাবস্থান থেকে একটু বিচ্যুত করলে কি হবে, লব্ধি বলটা শূন্য থাকে না, বরং একটি লব্ধি বলের উদ্ভব হয় যে কণাটিকে তার সাম্যাবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করে। একেই বলা হচ্ছে প্রত্যানয়ক বল বা রিস্টোরেশন ফোর্স। যেহেতু বল একটি ভেক্টর আছে, তাই এই প্রত্যানয়ক বলের মান এবং অভিমুখ দুই আছে, এবং এর মান এবং অভিমুখ হচ্ছে যে দুটো, সেই দুটোই হচ্ছে সরল দৈর্ঘ্যটির শর্ত পূরণ করলে পাওয়া যাবে। সেটা কি কি, একটা যেটা বললাম যে প্রত্যানয়ক বলের যে অভিমুখ সেটা সবসময় কি হবে না, সাম্যাবস্থানের দিকে হবে। অর্থাৎ প্রত্যানয়ক বলটা কি, যেটা বললাম, মানে এ যাতে সবসময় সাম্যাবস্থানে থাকতে পারে, এইখানে যে লব্ধি বলটা ক্রিয়া করছে সেই বলটাকে এমনভাবে একটা বল এখানে কাজ করবে যে এই লব্ধি বলটাকে সেই জায়গায় নিয়ে এসে এটাকে জিরো করবে, যাতে করে এটা সাম্যাবস্থা আসতে পারে। সেই যে টার্নটা, সেই টার্নটাই হচ্ছে এর প্রত্যানয়ক বল, যেটা আমি বললাম যে এখানে টানার চেষ্টা করবে, সেই যে বলটা টানবে সেটা হচ্ছে প্রত্যানয়ক বল। ঠিক আছে, তাহলে প্রত্যানয়ক বলটা কি হবে, তাহলে প্রত্যানয়ক বলটা সর্বদা দেখো সাম্যাবস্থানটা এদিকে, এইখান থেকে সাম্যাবস্থানটা এদিকে, তাহলে প্রত্যানয়ক বলটা সবসময় সাম্যাবস্থানের অভিমুখে হবে, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট কি বলছে, প্রত্যানয়ক বলের মান সাম্যাবস্থান থেকে কণার সরণের সমানুপাতিক হবে। মানে কি, মানে এইখান থেকে ধরো এত দূর সরে গেছে, মানে এই এত দূর সরে গেলে যে বলের মানটা কিসের উপর ডিপেন্ড করবে, কতটা দূরে এখান সাম্যাবস্থান থেকে কতটা দূরে, যতটা দূরে থাকবে তার মানটা তত বেশি হবে। যেমন তুমি যখন একটা দোলনাকে দুলিয়ে দাও, যখন যদি তুমি খুব কাছে কাছে একটুখানি দুলিয়ে দাও, তাহলে কি হবে, তাহলে খুব আস্তে করে বলটা তোমার টানবে। কিন্তু যদি তোমাকে অনেকটা জোরে ফোর্স দিয়ে ঠেলে দেওয়া হয়, তাহলে তুমি যখন দোলনার থেকে তুমি যখন ফিরে আসো, তুমি একটু বেশি পরিমাণ বেগ নিয়ে আসো না, যখন তোমাকে এতটা দূরে পাঠিয়ে দেওয়া হয়, তুমি একটু বেশি ফোর্সে আসো না, কেন আসো না, এইখানে তোমাকে যে প্রত্যানয়ক ফোর্স যে তোমার টানছে সাম্যাবস্থানে আসার জন্য, সেই ফোর্সটা এইখান থেকে তুমি সাম্যাবস্থান থেকে তুমি যতটা দূরে ছিলে তার সমানুপাতিক। অর্থাৎ তুমি যত দূরে তোমাকে যত দূরে এখান থেকে ফোর্স দিয়ে পাঠাবে, এই সাম্যাবস্থানে আসার জন্য যে প্রত্যানয়ক বল তোমায় ডাকবে, মানে কল করবে সাম্যাবস্থানে এসো, সেটা ডিপেন্ড করছে কতটা দূরে তুমি আছো। ওর জন্য এখানে বলেছে যে প্রত্যানয়ক বলের অভিমুখ সবসময় সাম্যাবস্থানের দিকে থাকবে। ঠিক আছে, মানে প্রত্যানয়ক বলটা কিন্তু সবসময় কি হবে, সাম্যাবস্থানের দিকে হবে, আর প্রত্যানয়ক বলের মান সাম্যাবস্থান থেকে কণার সরণের সমানুপাতিক। অর্থাৎ যতটা বেশি সরণে তুমি যাবে প্রত্যানয়ক সাম্যাবস্থান থেকে, ততটা বেশি সেই বলের মান হবে। বোঝা গেল? এবার আমরা চলে আসবো সরল দোলগতির সমীকরণ বা সিম্পল হারমোনিক মোশন এর সমীকরণ। সিম্পল হারমোনিক মোশন নিয়ে খুব অল্প প্রশ্নই থাকবে, যেগুলো আমি করাচ্ছি তার মতো তুমি করতে পারবে। তাহলে আমরা দেখলাম যে কি সিম্পল হারমোনিক মোশন কাকে বলছে, রৈখিক পর্যায়বৃত্ত গতিতে কম্পনশীল বস্তুকণা যে সরলরেখা বরাবর গতিশীল থাকে, সেই গতিশীল দিকটাকে যদি আমি এক্স অক্ষ ধরি, আর সাম্যাবস্থানকে যদি এ, মানে যেটাকে জিরো অবস্থানে ধরি, তাহলে আমি কি, এটা যদি আমি নাও ধরি, যদি আমি ধরে নিলাম এই যে সাম্যাবস্থানে আমি এই যে প্রত্যানয়ক বল এটার মান যদি এফ ধরি, আর এটার মান যদি আমি এই প্রত্যানয়ক বলটা আমাকে ডেকে আনছে, এটার মান যদি আমি এফ ধরি, আর সাম্যাবস্থান থেকে যতটা দূরে গেছিল সেই ডিস্টেন্সটাকে যদি আমি এক্স ধরি, এক্স ডিস্টেন্সে গেছিল সাম্যাবস্থান থেকে, তাহলে আমি এখান থেকে সূত্র থেকে পেলাম কি, এফ হচ্ছে প্রপোর্শনাল টু এক্স, মানে সাম্যাবস্থানের মান দূরত্বের সমানুপাতিক। যত দূরত্ব বাড়বে প্রত্যানয়ক বলের মান তত বাড়বে, এটা বলতে পারি। তাহলে সেখান থেকে এই সরল দোলগতির সমীকরণটা আসে। আচ্ছা, এবার দেখো এই সাম্যাবস্থানের যে ফোর্স আছে সেটা কি হয়েছে না, সেটা হচ্ছে সবসময় এক্সটা এই ফোর্সটার দিকে কাজ করছে, দূরত্বটা আছে এদিকে, তাহলে এখান থেকে বলতে পারি এফ প্রপোর্শনাল মাইনাস এক্স। কেন বলতে পারি না, বলটা হচ্ছে সাম্যাবস্থার অভিমুখী আর এক্সটা যেহেতু ধনাত্মক, তাহলে ওই জন্যে আমরা এই যে টোটাল যে বল, এটাকে আমি নেগেটিভ কেন বলতে পারি, কারণ হচ্ছে ধরো ভালো করে ক্লিয়ার করে ছবিটা আঁকলে বোঝানো যাবে।
এটা হচ্ছে আমার ছক্কা কাগজের এক্স, আর এখান থেকে সাম্যাবস্থান থেকে বলটা গেছে কোন দিকে, বলটা গেছে ধরো এখানে, ঠিক আছে। ওকে, তাহলে এদিকটা আমার পজিটিভ দিক, আমরা জানি এদিকটা পজিটিভ দিক, এক্স এদিকটা পজিটিভ দিক, এদিকটা নেগেটিভ দিক। ওকে, তাহলে এখান থেকে ধরে নাও এক্স ডিস্টেন্সে গেছে, পজিটিভ দিকে এক্স ডিস্টেন্স গেছে। আর প্রত্যানায়ক বলটা কোন দিকে কাজ করছে, সাম্যাবস্থানের দিকে, মানে কোন দিকে, এদিকে তো। তাহলে বলের অভিমুখ এদিকে আর ডিস্টেন্সে যাচ্ছে এদিকে, তাহলে অবশ্যই যে কোনো একটা নেগেটিভ হবে। বা যদি এদিকে আসতো তাহলে কি বলতাম, তাহলে এদিকে যদি আসতো তাহলে এক্সটা এদিকে নেগেটিভ এসছে, আর বলটা কোন দিকে, এদিকে, অর্থাৎ বলটা পজিটিভ দিকে আসছে আর এটা দূরত্বটা নেগেটিভ দিকে, তাহলে অবশ্যই একটা বলের সঙ্গে নেগেটিভ হবে, অর্থাৎ এফ প্রপোর্শনাল মাইনাস এক্স আমি বলতে পারি। তাহলে আমি এখান থেকে বলতে পারি এফ ইজ ইকাল টু মাইনাস কে এক্স। এটা হচ্ছে কি, কেটা হচ্ছে সেই ধ্রুবক। আমাদের খুব বেশি কিছু মনে রাখার প্রয়োজন নেই, আমাদের শুধু মনে রাখতে হবে যেটা এই সরল দৈর্ঘ্যটির সমীকরণটা কি মনে রাখতে হবে। সরল দৈর্ঘ্যটির সমীকরণটা হচ্ছে এফ ইজ ইকাল টু ওমেগা স্কোয়ার মাইনাস এক্স, মানে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা কিভাবে এলো না, এখান থেকে এফ ইজ ইকাল টু মাইনাস কে এক্স, এটা আমরা বুঝে গেছি। এবার আমরা এটাও জানি কোনো বস্তুর ভর এম এবং ত্বরণ এফ হলে প্রযুক্ত বল পি বা এফ, যে কোনো প্রযুক্ত বল মানে হচ্ছে এম এফ, কারণ এটা আমরা অলরেডি অনেকদিন আগেই সেই বল গতি পড়ছি, প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু এম এফ। তাহলে এখানে বলটাকে যদি এফ ধরা হয়, তাহলে এখানে বলটাকে আমরা এফ ধরেছিলাম, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এফ বলতে পারি, প্রযুক্ত বল ইন্টু ত্বরণ। বল মানে কি, বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, এটা আমরা অলরেডি অনেক দিন আগে পড়েছি, ত্বরণ বলতে পারি। তাহলে এখান থেকে এফ এর জায়গায়, তাহলে এই এফ এর জায়গায় আমি এম এফ লিখে দিলাম, আর এইখানে মাইনাস কে এক্স আছেই, তাহলে এখান থেকে এফ ইজ ইকুয়াল টু কি বলতে পারি, এমটাকে এদিকে নিয়ে চলে গেলাম, এমটা এদিকে নিয়ে চলে গেলে হলো মাইনাস কে বাই এম বাই ইন্টু এক্স। এবার এই মাইনাস কে বাই এম, বা শুধু মাইনাস কে এম না, শুধু কে বাই এম, এটাকে আমি ওমেগা বলতে পারি। এটাকে অন্য একটা ধ্রুবক ধরলাম ওমেগা, কারণ এটাকে অন্য একটা ওমেগা ধরলাম, সেটার নাম দিলাম ওমেগা, ঠিক আছে। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার, এটা দিয়ে যদি করি তাহলে এখান থেকে আমি পাচ্ছি এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে। এটা হচ্ছে খালি আমাদের এটা মনে রাখতে হবে যে নিম্নের কোনটি সরল দৈর্ঘ্যটির সমীকরণটা রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে এইটা, এটুকু কিন্তু মনে রাখতে হবে। বা অনেক সময় এটাকেও বলতে পারো, এইটা অথবা এটাও বলতে পারো, আর আমার কিছু মনে রাখবে না। আর কি মনে রাখবে এবার যে কোনো পয়েন্টগুলো আছে, এক নম্বর হচ্ছে কম্পনশীল কোনো বস্তু কণার ত্বরণ, এক নম্বর হচ্ছে কি, ত্বরণটা কি সাম্যাবস্থান থেকে কণাটি সরণের সমানুপাতিক, মানে এখানে যে ত্বরণটা হচ্ছে, মানে এখানে যেহেতু একটা বল হচ্ছে আসছে, তার মানে ত্বরণটা কি হবে, সাম্যাবস্থান থেকে কণাটি সরণের সমানুপাতিক। যত সরণ যত বেশি হবে ত্বরণ তত বেশি হবে, তবেই তো তোমার গতিটা বেশি হবে, ত্বরণ তত বেশি হবে। আর কি সর্বদাই সাম্যাবস্থানমুখী হবে, ত্বরণটা এক নম্বর হচ্ছে সরণের সমানুপাতিক, আর ত্বরণটা সবসময় কি হবে, সাম্যাবস্থান অভিমুখে হবে। মানে যেটা বললাম যে এইখানে যে প্রত্যানায়ক বল আছে সেই বলটাও যেমন সাম্যাবস্থানের অভিমুখী, তাহলে এখানে যে এই বলের এগেনস্টে যে বস্তুটা আসবে সেটাও হবে কি, তার যে ত্বরণ সেটাও হবে সরণের সমানুপাতিক, এবং তার অভিমুখটাও হবে সাম্যাবস্থানের দিকে। এই দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, এখান থেকে এই পয়েন্টটা মাথায় রাখতে হবে ইনিশিয়ালি, কারণ এইখান থেকে টুক করে একটা কোয়েশ্চেন তুলে দেবে, সরল দৈর্ঘ্যটিতে কম্পোজিট কোনো বস্তু কণার ত্বরণ এক সাম্যাবস্থান অভিমুখী হয়, দুই অন্য সাম্যাবস্থান বিপরীতমুখী হয়, এরকম দিয়ে একটা পয়েন্ট তুলে দেবে। তখন তোমাকে এখান থেকে এই মানাটা বুঝে নিতে হবে যে সাম্যাবস্থান থেকে, তাহলে এর ত্বরণ বলো বা প্রত্যানায়ক বল যাই বলো, সেটা সবসময় কি হবে, সাম্যাবস্থার অভিমুখে হবে। আর সেটা আরটা কি হবে না, সরণের সমানুপাতিক। যত সরণ বেশি হবে তত তার ত্বরণটাও বেশি হবে, তত তার প্রত্যানায়ক বলের মানটা তত বেশি হবে। এই জন্য কিন্তু মাথায় রাখতে হবে। ব্যাস হয়ে গেল, আর আমার কিছু মনে রাখার দরকার নেই। এসব অবকল গতির এসব আমার আসবে না, এসব আমার লাগবে না, কিছু পড়ার দরকার নেই, এসব কিছু আসবে না, কিছু পড়তে হবে না, জ্যামিতিক প্রমাণ কিছুই।
আচ্ছা, এবার হচ্ছে সরণ, গতিবেগ, ত্বরণ, পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার, দশা, এগুলো আমাদের কিছু লাগবে না। তাহলে আমরা দেখে নেবো কোথায় গতিবেগ বেশি, কোথায় গতিবেগ কম, এগুলো জাস্ট দেখে নেবো। আচ্ছা, এগুলো আমরা এমনিই মনে রাখতে পারবো, এত আমাদের প্রমাণের কোনো প্রয়োজন নেই। কি মনে রাখতে হবে না, সরল দোলগতি সম্পন্ন কণার বেগ তার গতিপথের বিভিন্ন অবস্থানে বিভিন্ন হয়। কেন হয় না, এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে। আমি আরেকটুখানি ক্লিয়ার করে ছবিটা আঁকি থাকবে। ধরে নাও এখানে একটা সরল দোলগতি এরকম ছবি আমি আঁকবো, ঠিক আছে? তাহলে আমরা খুব ইজি বুঝতে পারছি, এটা ধরো এখানে আছে, এখানে, আর এখান থেকে এখানে গেছে, অর্থাৎ এখানে আমি এই বরাবর আসছি। তাহলে যখন সেই বিন্দুটা, যখন সেটা এখানে আছে, তখন তার গতিবেগ কি হবে? যখন এইখানে পৌঁছে গেল তখন তার গতিবেগ কত? কণাটা যখন এখান থেকে এখানে চলে গেল তখন তার গতিবেগ কত? 0, কারণ এরপর তো আর ওদিকে যাচ্ছে না, 0 হয়ে গেল। তাহলে এর গতিবেগ কোথায় সর্বোচ্চ হবে? তাহলে এখানে 0, আবার এখানে একরকম, আবার যখন এখানে থাকবে সেখানে একরকম। তাহলে বিভিন্ন জায়গায় এর গতিবেগ বিভিন্ন রকম হবে। তাহলে আমাদের কোন দুটো পয়েন্ট মনে রাখতে হবে? কোন অবস্থানে সর্বোচ্চ, কোন অবস্থানে সর্বনিম্ন। এই দুটো কোয়েশ্চেন কিন্তু আছে, ঠিক আছে? এই জন্য বলেছে সরল গতি সম্পন্ন করার বেগ তার গতিপথের বিভিন্ন অবস্থানে বিভিন্ন। তাহলে কোথায় সর্বোচ্চ হবে? অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে এটা এখান থেকে গিয়ে এখানে গিয়ে থেমে গেল, তার মানে অবশ্যই তার এই জায়গাটাতে অবশ্যই তার ভি ইজিক্যাল টু 0। আর সর্বোচ্চ কোথায়? সর্বোচ্চ এইখানে, অর্থাৎ তার যে সাম্যাবস্থান আছে, এই সাম্যাবস্থানে তার গতি হচ্ছে সর্বোচ্চ, মানে এখানেই গতিবেগ সর্বোচ্চ। এরপর আবার সর্বোচ্চের পর আবার এদিকে কমতে থাকে, আবার যখন এখানে আসে আবার এখানে কমতে থাকে, কমতে 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 এখানে গিয়ে 0 হয়ে গেল, তাই থেমে গেল, থেমে আবার এদিকে আসতে শুরু করবে। আবার যখন এদিকে আসতে শুরু করলো তখন আস্তে 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 কি হবে? ত্বরণ নিয়ে আসছে, ত্বরণ নিয়ে আস্তে আস্তে এইখানে তার গতিবেগটা সর্বোচ্চ হলো। আবার যখন এদিকে যাবে আস্তে আস্তে এদিকে কমতে থাকবে, আবার এখানে গিয়ে থামলো, থামার পর আবার এদিকে যখন আস্তে 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 এখানেই সর্বোচ্চ হলো। অর্থাৎ এইখানে দেখো এই পয়েন্টের জন্য বলা আছে যে সাম্যাবস্থানে বেগের মান সর্বোচ্চ হয় এবং প্রান্ত বিন্দু দুটিতে কণাটি মুহূর্তের জন্য স্থির হয়, অর্থাৎ বেগ শূন্য। এটা তোমাদের কিরকম কোয়েশ্চেন আসতে পারে যে সরল দোলগতি সম্পন্ন একটি কণার সর্বোচ্চ গতি হয় 1 প্রান্তবিন্দু, 2 তার সাম্যাবস্থানে, 3 তার মধ্যবর্তী কোনো একটা অবস্থানে, 4 হচ্ছে আরো কোনো একটা অপশন দিয়ে দিল, বা তাদের দূরত্বের হাফ, মানে তারা যখন তার বিস্তারের হাফে, মানে ধরো যখন এইখানটা আছে সেখানটা, তখন কনফিউশন তখন আসতে পারে। কোথায় সর্বোচ্চ হবে? সাম্যাবস্থানে হচ্ছে সর্বোচ্চ। এইখানে হচ্ছে ভি ইজিক্যাল টু এখানে ম্যাক্স, এখানে হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালোসিটি, এখানে হচ্ছে তার সর্বনিম্ন ভ্যালোসিটি, এবং এখানে সে থেমে যায়, সাময়িক কালের জন্য সে থেমে যায়। কারণ কি করে বুঝছি না, এইদিকে যাচ্ছিল, যেতে যেতে সে এইদিকে আসতে শুরু করলো, তার মানে কি অবশ্যই এখানে কিছুক্ষণের জন্য সে স্টপ হয়েছে, তবেই তো তার গতিপথ এদিকে ঘোরাতে পেরেছে। আর এখান থেকে এদিকে কেন আসছে সেটা তো আমরা জানি, প্রত্যানায়ক বলের জন্য এটা আসছে। তাহলে ওই জন্য আমাদের এখানে এত কিছু ক্যালকুলেশন করে আমার দেখার দরকার নেই, শুধু এখান থেকে পয়েন্ট মনে রাখবো যে তার গতিপথের বিভিন্ন অবস্থানে বিভিন্ন, এটা তো আমরা দেখলাম। সাম্যাবস্থানে বেগের মান সর্বোচ্চ হবে, প্রান্ত বিন্দুতে তার বেগের মান 0 হবে। এবার একইভাবে ত্বরণটা মনে রাখতে হবে। ত্বরণটা কোথায় বেশি? তো দেখো, সরল গতি সম্পন্ন কণার ত্বরণ তার বিভিন্ন গতিপথে বিভিন্ন অবস্থানে বিভিন্ন হয়। ত্বরণের মান সাম্যাবস্থানে ত্বরণের মান 0 হয় এবং প্রান্ত বিন্দুতে ত্বরণের মান সর্বোচ্চ হয়। কোথায় সর্বোচ্চ হয়? দেখো ওখানে ছিল বেগ, বেগের সময় কিন্তু উল্টো হলো, এখানে বেগ হলো এটা, ত্বরণ এইখানে এসে ত্বরণটা হয়ে গেল সর্বোচ্চ, আর এইখানে তার ত্বরণ হয়ে গেল সর্বনিম্ন, ঠিক আছে? এই জন্য বলেছে সাম্যাবস্থানে ত্বরণের মান সর্বনিম্ন বা 0। তাহলে এখানে যখন বেগ যখন এর ম্যাক্সিমাম, তখন তার ত্বরণটা কত হলো? ত্বরণটা 0। আবার এইখানে যখন গেল তখন তার ত্বরণটা হয়ে গেল তার ম্যাক্সিমাম, কারণ এখান থেকেই তার ত্বরণটা আবার শুরু হবে, এই জন্য এখানে ত্বরণ তার ম্যাক্সিমাম। এই জন্য মাথা রাখতে হবে সাম্যাবস্থানে ত্বরণের মান সর্বনিম্ন বা 0 এবং প্রান্ত বিন্দুতে ত্বরণের মান হচ্ছে সর্বোচ্চ। প্রান্ত বিন্দু কোন থেকে বলা হচ্ছে? এইটা একটা প্রান্ত বিন্দু, এটা একটা প্রান্ত বিন্দু। তাহলে এখানে হচ্ছে এফ হচ্ছে এখানে ম্যাক্স, আর এখানে এফ হচ্ছে তার 0 বা সর্বনিম্ন হলো। এই 0 পয়েন্ট মাথায় রাখতে হবে, আর আমার কিছু মনে রাখার দরকার নেই। আচ্ছা, এবার চলে যাব
এর কম্পাঙ্ক তরঙ্গ যা আছে সেই পয়েন্টগুলো মনে রাখবো। এবার এখানে বলেছে যেটা এটা আমরা অলরেডি পড়লাম যে একক সময়ে যে কটি পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকে তার সরলদৈর্ঘ্যের কম্পাঙ্ক বলে। আর তার সঙ্গে একটা আছে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক এই ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্কটা কি না? কৌণিক কম্পাঙ্কটা হচ্ছে কৌণিক সরণ। কৌণিক সরণটা কি না? এইখান থেকে এইখানে এই যে যাচ্ছে এর মধ্যে এই যে কোণ উৎপন্ন করছে এটাকে বলা তার কৌণিক সরণ। ঠিক আছে, এটাকে বলা তার কৌণিক সরণ। তাহলে পর্যায়কাল আমরা অলরেডি দেখলাম। আচ্ছা, এবার হচ্ছে বিস্তার, আমি সেটা অলরেডি দেখলাম। বিস্তার মানে কি না? বিস্তার মানে হচ্ছে তার সর্বোচ্চ যতটুকু যাচ্ছে সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যতটা ডিস্টেন্স যাচ্ছে যে কোনো একটি দিকে সেটাকে তার বিস্তার বলা হচ্ছে। এই ডিস্টেন্স থেকে বিস্তার বলা হচ্ছে। আর আমার কিছু বলার দরকার নেই। এবং বিস্তারের মান দুদিকেই সমান, দুদিকেই হচ্ছে বিস্তারের মানটা সমান, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ হলো। তাহলে এই জন্য বলেছে যে যেহেতু কোসাইন ওসব দরকার নেই, এখানে এখান থেকে যে মনে রাখবে সরল দোল গতিতে সাম্যাবস্থায় দুদিকেই বিস্তার সমান হয়, এটুকুন পয়েন্ট মনে রাখলেই হবে। এবার হচ্ছে দশা। দশা মানে কি? দশা মানে কিছুই নয়, কোনো একটা বিন্দুতে এইখানে তার ত্বরণ, সরণ, গতিবেগ এই যে মানগুলো আছে সবকটা মানকে একসঙ্গে নিয়ে বলা হচ্ছে তার দশা। মানে এখানে তার ত্বরণ কিরকম, সরণ কিরকম, সবকটা একসঙ্গে নিয়ে তার একটা কি দশায় আছে, মানে তার ত্বরণ কি, ত্বরণের দশা কি, সরণের দশা কি, সবকটাকে নিয়ে একসঙ্গে দশা বলবো। যেমন বলছে সরল দৈর্ঘ্য বিশিষ্ট কণা যে কোনো মুহূর্তে গতির অবস্থানকে, গতির অবস্থান মানে কি? গতি মানে কি কি আছে? তার ত্বরণ, সরণ, বেগ সবকটাকেই বোঝায়, সবকটাকে বলা হয় তার দশা বলা হয়। ঠিক আছে, আর আমার কিছু মনে রাখার দরকার নেই। এবার সরল দোল গতির যে বৈশিষ্ট্যগুলো এতক্ষণ ধরে পড়লাম সেটাই এক নম্বর না, সরল দোল গতি এক ধরনের রৈখিক পর্যায়বৃত্ত গতি, অবশ্যই সার্কুলার না, সেটা আমি বললাম। তারপরে কি? কোনো বস্তুকণা একক সময়ে বা একই সময়ে বারবার একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর এদিক ওদিক যা আসা করে, এটাও বললাম। তারপরে কি? সরল দোল গতি কণা ত্বরণ সর্বদা সাম্যাবস্থান অভিমুখ হবে, এটাও আমরা অলরেডি পড়ে ফেলেছি। তারপরে কি আছে না, কণাটির ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক, এটাও পড়ে ফেলেছি। আচ্ছা, কণাটি যে মুহূর্তে সাম্যাবস্থান অতিক্রম করে সেই মুহূর্তে তার গতিবেগ সর্বোচ্চ হয়। সাম্যাবস্থানটা অতিক্রম করলেই তার গতিবেগ সর্বোচ্চ হয় এবং সরণের শেষ সীমানায় গতিবেগ মুহূর্তের জন্য শূন্য হয় এবং তাই ত্বরণের যাত্রা শুরু করে। এর জাস্ট যেগুলো এখন বললাম সেগুলোই আছে। আচ্ছা, এবার এখানে বলেছে যে মনে রাখতে হবে সরল দোল গতি হলো পর্যাবৃত্ত গতির বিশেষ রূপ মাত্র এক। সেই পর্যাবৃত্ত গতিটা যদি সরল দোল গতি কখন হবে না, কোনো একটা পর্যাবৃত্ত গতির দুটো কন্ডিশন যদি থাকে তাহলে আমি তাকে বলতে পারি সরল দোল গতি। এক নম্বর কি? যদি সেটা রৈখিক হয়, আর কি কণার ত্বরণ যদি সাম্যাবস্থান অভিমুখী হয় বা সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হয়, তাহলেই তাকে আমরা সরল দোল গতি বলবো। তাহলে সরল দোল গতি কখন বলবো? যদি তার এটা রৈখিক হয়। রৈখিক কখন হবে? তার কৌণিক সরণটা যদি 4 ডিগ্রি থেকে 4 ডিগ্রি বা তার কম হয় তখনই একমাত্র সরল হবে, তা নাহলে কিন্তু এটা সরল, এটাকে সরল দোল গতি বলা যাবে না। তার মানে পর্যাবৃত্ত গতিটাকে অবশ্যই সরলরৈখিক হতে হবে। সরলরৈখিক কখন হবে? যদি তার কৌণিক সরণটা 4 ডিগ্রি থেকে কম হয়। ঠিক আছে, ওই জন্য অনেক সময় মনে রাখতে হবে যে সরল দোল গতির কৌণিক সরণ কত? 4 ডিগ্রি, ম্যাক্সিমাম কত? 4 ডিগ্রি হতে পারে। ওই জন্য বলা আছে। একইভাবে ওই জন্য বলা আছে যে ঘড়ির কাঁটার গতি বা উপগ্রহের গতি হলো পর্যাবৃত্ত গতি, কিন্তু উপরের 1 নম্বর এবং 2 নম্বর শর্ত পূরণের জন্য, মানে পূরণ না হওয়ার জন্য এদেরকে সরল দোল গতি বলা চলে না। কেন বলা চলে না? না, সেই গতিটা রৈখিক নয়। কারণ রৈখিক নয় বলতে কি, এরা এই এবং সেক্ষেত্রে যেমন যদি পৃথিবীর গতিকে কল্পনা করো, তাহলে পৃথিবীর গতি কি করে? পুরো এতখানি ঘুরে ঘুরে আসে। তাহলে এতখানি ঘোরা মানে কত ডিগ্রি ঘুরছে? 360 ডিগ্রি ঘুরছে, 360 ডিগ্রি ঘুরে আসছে। তাহলে আমি তার মানে কৌণিক সরণটা কত হচ্ছে? এখান থেকে এতখানি যাচ্ছে, আবার এখান দিয়ে ঘুরে আসছে, আমি কৌণিক সরণটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে সেটা অবশ্যই সরলরৈখিক না। সরলরৈখিক কখন হবে? যদি সেটা একই পথ দিয়ে যা আশা করবে, এটাও একই পথ দিয়ে যা আশা করছে, কিন্তু তার 4 ডিগ্রি বা তার কম হতে হবে। এটা যেমন এইখান থেকে যে কোণটা সৃষ্টি করছিল এইখান থেকে সেটা যদি 4 ডিগ্রির মধ্যে যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে সেটা সরলরেখার আকারে ধারণ করছে, তখন তাকে বলা হবে এটা। যেন পৃথিবীর গতিকে আমরা সরল দোল গতি বলতে পারি না, কারণ সে 1 নম্বর যে ইকুয়েশন মানে আমাদের কন্ডিশন আছে সেটা হচ্ছে সরলরৈখিক নয়। 2 নম্বর হচ্ছে কণার ত্বরণটা সাম্যাবস্থার অভিমুখে নয়, এই দুটো কারণে হচ্ছে না। ওই জন্য বলা হচ্ছে সব সরল দোল গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি, কিন্তু সব পর্যাবৃত্ত গতি সরল দোল গতি নয়। এটা আমাদের মাথায় রাখলেই হবে, আর কিছু এখান থেকে পড়ার মতো নেই। এবার আছে সরল দোল গতি গতিশক্তি।
বিভিন্ন রকম গতিশক্তি নেয়, শক্তি। এই গতিশক্তি রাশিমালা আমাদের আসবে না, খালি আমাদের যে দুটো মনে রাখতে হবে, গতিশক্তি কোথায় সর্বোচ্চ কোথায় সর্বনিম্ন সেটা মনে রাখতে হবে কি না, সরল দোলক গতির সাম্যাবস্থানে গতিশক্তি সর্বোচ্চ হয় এবং বিস্তারের উভয় বিন্দুতে শূন্য হয়। তাহলে কোথায় সর্বোচ্চ, সাম্যাবস্থানে গতিশক্তি সর্বোচ্চ। কারণ কি না, আমরা গতিশক্তি মানে কি জানি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি এর মান সবচেয়ে বেশি কোথায়, ভি এর মান সবচেয়ে বেশি তো সাম্যাবস্থানে, তাহলে গতিশক্তি তো ভি এর মান যেখানে সবচেয়ে বেশি সেখানেই তো হবে। আর প্রান্তবিন্দু দুটিতে ভি এর মান কত, 0। তাহলে প্রান্তবিন্দুতে যদি ভি এর মান 0 হয়, তাহলে এখানে হাফ এম জিরো স্কোয়ার মানে এন্টার পদ 0 হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি প্রান্তবিন্দুতে গতিশক্তি একবারে 0, আর সবচেয়ে বেশি কথা হচ্ছে সাম্যাবস্থানে। ওই জন্য এখানে আমরা বলে দিয়েছে যে সরল দোলক গতির সাম্যাবস্থানে গতিশক্তি সর্বোচ্চ হয় এবং বিস্তার উভয় প্রান্ততে 0 হয়। স্থিতিশক্তির দিকটা উল্টো। স্থিতিশক্তি কি হবে না, সাম্যাবস্থানে স্থিতিশক্তি হবে 0, আর প্রান্তবিন্দুতে হবে কি সর্বোচ্চ। ঠিক আছে, এখানে এটা সেটা এখানে দেওয়া আছে, এই জন্য দেওয়া আছে স্থিতিশক্তি হচ্ছে সর্বনিম্ন, আর প্রান্তবিন্দুতে পৌঁছায় তখন, আর যখন প্রান্তবিন্দুতে পৌঁছায় তখন এখানে হচ্ছে এটা, এবং ওটা হচ্ছে স্থিতিশক্তির সর্বোচ্চ মান। কোথায় না, প্রান্তবিন্দুতে যখন পৌঁছায় তখন স্থিতিশক্তির মান সর্বোচ্চ, আর যখন কটার সাম্যাবস্থান অতিক্রম করে তখন তার স্থিতিশক্তির মান হচ্ছে সর্বনিম্ন। ঠিক, ওটা উল্টো হবে। কিন্তু মোট গতিশক্তি কিন্তু সবসময়, মোট গতিশক্তি কিন্তু ধ্রুবক, যার জন্য এটা কিন্তু হচ্ছে যে শক্তির নিত্যতা সূত্র কিন্তু মেনে চলে। অর্থাৎ স্থিতিশক্তি প্লাস গতিশক্তি যে কোনো জায়গায় করো, এখানে ধরো এইখানে গতিশক্তি আর স্থিতিশক্তি দুটো যদি মান মাপো, সেটার যা মান হবে, তুমি এইখানে গিয়েও যদি স্থিতিশক্তি আর গতিশক্তি দুটোর মান যদি মাপো, তাহলে এটার মান সমান হবে। অর্থাৎ এখানে যদি তার স্থিতিশক্তি কম হয় কিন্তু গতিশক্তি বেশি হয়, আবার এখানে তার গতিশক্তি 0 হয়ে গেল কিন্তু স্থিতিশক্তি এখানে সর্বোচ্চ হয়ে গেল, অর্থাৎ দুটোর মান যদি তুমি কম্পেয়ার করো, যে কোনো জায়গাতে তুমি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি যে কোনো দুটোর মান সব জায়গাতে কিন্তু ধ্রুবক। ওই জন্য এটা কিন্তু শক্তির যে নিত্যতা সূত্র, এটিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, সেটা কিন্তু মেনে চলে। ঠিক আছে, এই জন্য এখানে বলে দিয়েছে যে সরল দৈর্ঘ্য সম্পূর্ণ যে কোনো বস্তু কণার গতির সঙ্গে সঙ্গে তার গতিশক্তি সৃষ্টি উভয়ই পরিবর্তিত হলেও মোট যান্ত্রিক শক্তি কিন্তু অপরিবর্তিত থাকে। এটা আমাদের মাথায় রাখতে হবে, সেটাই হয়ে গেল। এই কটা পয়েন্ট শুধু মনে রাখলেই হবে। এবার বলছো সরল দোলক গতি কতগুলো উদাহরণ, তার মানে সরল দোলকের গতি যেটা বললাম, তারপরে এখানে আর কি আছে, টান করা সুতোর গতি, এইগুলো আমাদের মনে রাখতে হবে কি কি, কোন সরল দোলক গতি। তারপরে চোঙে আবদ্ধ গ্যাসের যে গতি সেটাও সরল দোলক গতি, এগুলো মনে রাখলেই হয়ে গেল। আচ্ছা, সাম্যাবস্থায় সরল দোলক গতি সম্পন্ন বস্তু কণার পরিমাণ সরানো বস্তু সরল, এটা আমার দরকার নেই। আর এখানে এই যে সরল দোলক গতি একটি পর্যাবৃত্ত গতি, কিন্তু সব পর্যাবৃত্ত গতি সরল গতি নয় কেন না, সেটা তার কারণ যেটা বললাম, যে কোনো গতি একটি নির্দিষ্ট সময় ব্যবধানে পুনরাবৃত্তি হলে তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলবো। কিন্তু কোনো বস্তু কণার পর্যাবৃত্ত গতি তখনই সরল গতি হবে কখন, যখন তার সাম্যাবস্থান থেকে বস্তুটি সরণের সমানুপাতিক হবে। সরণের সমানুপাতিক হবে কিটা না, ত্বরণটা, আর কি না সর্বদাই ত্বরণ সর্বদাই কি হবে, সাম্যাবস্থান উন্মুখী হবে। এই যে দুটো কন্ডিশন বললাম, সেই দুটো কন্ডিশন ট্রুথ হলে তবেই সেই পর্যাবৃত্ত গতিকে আমি সরল দোলক গতি বলবো। ওই জন্যই বলেছে যে এই কথাটা, যে সব সরল দোলক গতি পর্যাবৃত্ত গতি নয়, কিন্তু সব পর্যাবৃত্ত গতি, সব সরল দোলক গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি, কিন্তু সব পর্যাবৃত্ত গতি সরল দোলক গতি নয়। এটা হচ্ছে তার কারণ। আজকে ক্লাস এখানেই শেষ।